পিঠের চামড়ায় গেঁথে আছে ছোট ছোট পাথর। ঠোঁট দুটো কেটে রক্ত জমাট বেঁধে আছে। যৌনাঙ্গে চরম পাশবিকতার চিহ্ন। দিনের আলোয় স্বামীর অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে ঢুকে সে একা নারীদের টার্গেট করত। তারপর বিবস্ত্র করে চালাতো অবর্ণনীয় যৌন নির্যাতন। আর শেষে নির্মমভাবে খুন। মৃতদেহ ফেলে আসা হতো নির্জন ঝোপের ভেতর। কিন্তু তার ভেতরের পশুটা তখনও শান্ত হয়নি। তাই পরের দিন সে আবার ফিরে যায় সেই জায়গায়। কেন জানেন? ওই প্রাণহীন নিথর লাশের উপর নিজের পাশবিক লালসা মেটানোর জন্য। শুধু তাই নয়, সে ছিল পুলিশেরই পোশাক পরা এক রক্ষক, যে আড়ালে হয়ে উঠেছিল এক রক্ত পিপাসু ভক্ষক। ছোট শিশুর সামনে দাঁড়িয়ে যে অবলীলায় মিথ্যা বলতে পারত, অথচ ঘরের ভেতর তখন পড়ে থাকত সেই শিশুরই মায়ের ক্ষতবিক্ষত নগ্ন মৃতদেহ। আপনারা দেখছেন বঙ্গদর্পণ, সাথে রয়েছি আমি দীপ। আচ্ছা, শয়তান বা দানবেরা আসলে কোথায় থাকে? ছোটবেলায় আমরা রূপকথার গল্পে শুনেছি তারা নাকি অনেক দূরে কোনো এক অজানা জায়গায় থাকে। কিন্তু বড় হওয়ার পর আমরা একটা ভয়ঙ্কর সত্য জানতে পারি। দানবেরা দূরে কোথাও থাকে না, তারা থাকে আমাদেরই মাঝে। আমাদের শহরগুলোতে, আমাদের পাড়ার গলিগুলোতে, আবার কখনো কখনো আমাদের আশেপাশেও। তারা আমাদেরই মতো দেখতে, আমাদেরই মতো কথা বলে, আমাদের সাথেই বসে হাসাহাসি করে। কিন্তু সেই স্বাভাবিক চেহারার পিছনে পচন ধরতে শুরু করে এক বিকৃত মানসিকতা। তাদের ভেতরের মানবতা বলে আর কিছুই অবশিষ্ট থাকে না। তাদের চোখগুলো সবসময় শিকারের সন্ধানে ঘোরে, পরবর্তী শিকার। আজ আমরা এমন এক দানবের গল্প শুনব যার নাম শুনলে আজও কর্ণাটকের মানুষ শিউরে ওঠে। ভারতের অন্যতম ভয়ঙ্কর এক সাইকোপ্যাথ কিলার ও ধর্ষক উমেশ রেড্ডি, যাকে সবাই চেনে দ্য বিস্ট অফ ব্যাঙ্গালোর নামে। তাহলে চলুন শুরু করা যাক। ঘটনার শুরুটা আজ থেকে বেশ কয়েক বছর আগে। সালটা 1996। কর্ণাটকের চিত্রদুর্গ। শহরটা তখন বেশ ছোট আর শান্ত। সেখানকার অপরাধের হার ছিল একেবারেই শূন্যের কোঠায়। শহরের মানুষ একে অপরকে চিনত, রাতে নিশ্চিন্তে ঘুমোতে যেত। এখানকার পুলিশ স্টেশনে বেশিরভাগ সময় এক অদ্ভুত নীরবতা বিরাজ করত। পুলিশের তেমন কোনো কাজই ছিল না বলা যায়। কিন্তু 1996 সালের নভেম্বর মাস এই শান্ত শহরটার ভাগ্য চিরতরে বদলে দিল। দিনটা ছিল 13ই নভেম্বর 1996। চিত্রদুর্গ পুলিশ স্টেশনের নীরবতা ভেঙে হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের ওপাশ থেকে এক আতঙ্কিত কণ্ঠস্বর জানালো শহরের একটা বাড়িতে নাকি চোর ঢুকেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা ভেবেছিল হয়তো সাধারণ কোনো ছিচকে চোর কিছু টাকা পয়সা বা গহনার লোভে বাড়িতে ঢুকেছে, বা সেখান থেকে হয়তো গয়না নিয়ে পালিয়ে গেছে। কিন্তু বাড়ির ভেতর পা রাখতেই পুলিশের পায়ের তলার মাটি সরে যায়। তারা যা দেখল তা কোনো সাধারণ চুরির দৃশ্য মোটেও ছিল না। ঘরের এক কোণে 35 থেকে 40 বছর বয়সী এক নারী সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় বসে আছে। তার মুখ থেকে অঝরে রক্ত ঝরছে, চোখের দৃষ্টি শূন্য, আর পুরো শরীরটা ভয়ে থরথর করে কাঁপছে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা পাওয়ার পর একটু সুস্থ হলে তিনি পুলিশকে সেই রাতের ভয়াবহ ঘটনার কথা জানান। তিনি জানান, সেই দিন বাস থেকে নেমে তিনি হেঁটেই নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। রাস্তা ছিল সম্পূর্ণ নির্জন। হঠাৎ পিছন থেকে একটা ব্যক্তি এসে সজোরে তার মুখ চেপে ধরে। কানের কাছে ফিস ফিস করে বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। তার কিছু ঠিক বুঝে ওঠার আগেই বা কোনো চিৎকার করার আগেই ওই লোকটা তাকে মাটিতে ফেলে দেয়। তারপর শুরু হয় পাশবিক মারধর। ছিঁড়ে ফেলা হয় মেয়েটির পোশাক।
বাধা দিতে গেলে লোকটি তার গলায় থাকা সোনার চেন আর কানে থাকা দুল হ্যাঁচকা টান মেরে ছিনিয়ে নেয়। টানটা এতটাই জোরে ছিল যে মেয়েটার কানের লতি ফেটে রক্ত ঝরতে শুরু করে। এরপর সেই দানব অন্ধকারে কোথাও যেন পালিয়ে যায়। চিত্রদুর্গের মতো শান্ত শহরের মানুষ এমন কোনো ঘটনা কোনোদিন কল্পনাও করতে পারেনি। তারা ভাবতো এমন একটা শহর, শান্ত শহর, এমন ঘটনা ঠিক কিভাবে ঘটতে পারে। তাদের কাছে এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। কিন্তু অবাক করার বিষয় হলো পুলিশ এই ঘটনাটিকে কতটা হালকাভাবে নিয়েছিল। এই পাশবিক হামলার পরও পুলিশ এটিকে কেবল একটা সাধারণ চুরি আর লুটের মামলা হিসেবেই দায়ের করে। তারা ভেবেছিল চোর হয়তো গয়না চুরি করে পালিয়ে গেছে এবং এই গয়না চুরি করতে গিয়েই হঠকারিতার জেরে এমন এক কাণ্ড ঘটিয়েছে। তদন্ত শুরু হয় ঠিকই, কিন্তু তদন্ত চলে ভুল পথে। পুলিশ তখনও জানতে পারেনি ওই রাতের অন্ধকারে যে মিলিয়ে গিয়েছিল সে কোনো সাধারণ চোর মোটেও ছিল না। সে ছিল এক রক্তপিপাসু পশু এবং চিত্রদুর্গ শহরে সবে মাত্র তার শিকার শুরুই হয়েছে। সেই মেয়েটির সাথে ঘটে যাওয়া সেই পৈশাচিক ঘটনাকে পুলিশ নিছকই একটা চুরির মামলা ভেবে ভুল করেছিল। আর এই ভুলের মাসুল চিত্রদুর্গ শহরকে কিভাবে দিতে হয়েছিল তা কল্পনা করলেও আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরের বাতাসে আবারও একটা ভয়ের গন্ধ ছড়িয়ে পড়ল। শহর থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন পার্বতী নামের এক তরুণী। পার্বতী সাধারণ ঘরের মেয়ে। সে যখন বাড়ি ফিরল না, তার পরিবার পাগলের মতন তাকে খুঁজতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রথম দুদিন তারা পুলিশের কাছে গেলই না। কেন জানেন? ওই যে সমাজের ভয়, লোকে কি বলবে, মেয়ে নিখোঁজ, এই কথা জানাজানি হলে পরে পরিবারের যদি সম্মান নষ্ট হয়। এই সম্মান বাঁচানোর মিথ্যে আশায় তারা নিজেরাই শহরের আনাচে কানাচে পার্বতীকে খুঁজতে থাকলো। কিন্তু দুদিন পর যখন পার্বতীর কোনো খোঁজই মিলল না, তখন বাধ্য হয়ে পরিবার থানার দ্বারস্থ হলো। পুলিশ অভিযোগ পেয়ে তল্লাশিও শুরু করলো। আর তারপর শহরের এক নির্জন এলাকার ঝোপের মধ্যে থেকে যা উদ্ধার হলো তা দেখে শিউরে উঠল পুরো কর্ণাটক। সেখানে পড়েছিল পার্বতীর প্রাণহীন নগ্ন দেহ। আর মৃতদেহের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যা চোখে দেখা যায় না। পার্বতীর সারা শরীরে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন। তার পিঠের চামড়ায় গেঁথেছিল ছোট ছোট কাঁকর। ঠোঁট দুটো কেটে রক্ত জমাট বেঁধেছিল। যৌনাঙ্গে ছিল স্পষ্ট রক্তের দাগ। পার্বতীর ছিঁড়ে ফেলা পোশাকে যে দাগ পাওয়া যায় তা ফরেনসিক টেস্টে পাঠানোর পর এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। পার্বতীকে শুধু খুনই করা হয়নি, মৃত্যুর আগে তাকে চরম পাশবিকতার শিকার হতে হয়েছিল। প্রমাণ পাওয়া যায় যে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং তারপর নির্মমভাবে তাকে খুন করা হয়। পার্বতীর মৃত্যু পুরো চিত্রদুর্গ শহরকে নাড়িয়ে দিয়ে রেখেছিল। যে শহর কখনো এমন জঘন্য অপরাধ কল্পনাও করেনি, সেইখানের মানুষেরা ভয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখতে শুরু করল। পুলিশের উপর চাপ বাড়ছিল অপরাধীদের দ্রুত ধরার জন্য। ঠিক তখনই পার্বতীর পরিবার পুলিশকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তারা জানায় পার্বতীর গায়ে একটা বিশেষ রূপোর পায়েল বা নূপুর ছিল। ওই পায়েলের উপর A1 লেখা একটি হলোগ্রাম খোদাইও করা ছিল। খুনি নিশ্চয়ই পার্বতীকে মারার পর ওই গয়নাগুলো নিয়ে গেছে। পুলিশ দেরি না করে আশেপাশের সমস্ত সোনা রূপোর দোকানে সতর্কবার্তা পাঠিয়ে দেয়। কেউ যদি A1 লেখা ওই পায়েল বা নূপুর বিক্রি করতে আসে তাহলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। তদন্ত যখন এই পথে এগোচ্ছে ঠিক তখনই চিত্রদুর্গ পুলিশ স্টেশনে এসে পৌঁছায় এক বেনামি চিঠি। চিঠিতে প্রেরকের কোনো নাম লেখা ছিল না, কিন্তু তাতে ছিল এক চাঞ্চল্যকর দাবি। চিঠিতে বলা হয় পার্বতীর খুনের পিছনে
কোনো সাধারণ অপরাধী নেই। এই ঘটনার সাথে শহরের অত্যন্ত প্রভাবশালী এবং বড়লোকদের ছেলেরা জড়িত। পুলিশ যেন আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা না করে। এই একটা চিঠি পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। সাধারণত পুলিশের পক্ষে প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্ত করা এক অত্যন্ত কঠিন কাজ হয়ে পড়ছিল। তাই পরিস্থিতি সামাল দিতে পার্বতীর এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং গণধর্ষণের মামলা সরাসরি তুলে দেওয়া হলো কর্ণাটক সিআইডির হাতে। সিআইডি দায়িত্ব নেওয়ার পর তদন্তে গতি এলো ঠিকই, কিন্তু তারা তখনও জানতো না যে তারা এক ভুল চিঠির ফাঁদে পা দিয়েছে। আসল খুনি কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে বা বড়লোকের ছেলে নয়, বরং সে ছিল প্রশাসনেরই খুব কাছের একজন, এমন একজন যে দিনের আলোয় সবার সামনে ঘুরে বেড়াতো। সিআইডি যখন পার্বতী খুনের তদন্ত শুরু করলো, তাদের মাথায় ঘুরছিল ওই বেনামি চিঠির কথা। তারা ভাবছিল হয়তো শহরের কোনো বড়লোক বা প্রভাবশালী নেতার ছেলেরাই এই জঘন্য কাজ করেছে। কিন্তু তদন্তের গভীরে যেতেই সিআইডি এমন একটা তথ্য পেল যা পুরোপুরি কেসের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়। তারা জানতে পারল প্রথম ভিকটিম অন্য কেউ, দ্বিতীয় ভিকটিম পার্বতী। ঘটনার ঠিক মাঝামাঝি সময় চিত্রদুর্গ শহরে আরও এক তরুণীর উপর হামলা হয়েছিল। তার নাম গায়ত্রী। দিনটা ছিল অন্য সাধারণ একটি সন্ধ্যার মতোই। গায়ত্রী নিজের কাজ সেরে একা একা বাড়ির দিকে হেঁটে আসছিল। রাস্তাটা একটু নির্জনই ছিল। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার পিছু নিয়েছে। পিছনে ফিরে তাকাতেই সে দেখতে পেল মাথায় টুপি পরা এক ব্যক্তি তারই দিকে এগিয়ে আসছে। গায়ত্রী পা চালিয়ে বাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পিছন থেকে ওই লোকটি গায়ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে। সে সজোরে গায়ত্রীর চুলের মুঠি ধরে তাকে মাটিতে আছড়ে ফেলে দেয় এবং দু হাত দিয়ে তার গলা চেপে ধরে। লোকটার উদ্দেশ্যই ছিল গায়ত্রীকে খুন করে তার উপর পাশবিক অত্যাচার চালানো। কিন্তু গায়ত্রীও হার মানার পাত্রী ছিল না। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে ধস্তাধস্তি শুরু করে। আর এই ধস্তাধস্তির মধ্যেই গায়ত্রীর হাত লেগে লোকটার মাথার টুপিটা মাটিতে ছিটকে পড়ে। টুপিটা খুলে যেতেই গায়ত্রী খেয়াল করে লোকটার মাথার চুলগুলো একদম ছোট ছোট করে ছাঁটা, অনেকটা ফৌজি বা পুলিশদের চুলের মতো। ঠিক সেই মুহূর্তে গায়ত্রীর চিৎকার শুনে তার বাবা একটা বড় পাথর হাতে নিয়ে ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে আক্রমণকারী গায়ত্রীকে ছেড়ে অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। গায়ত্রীর এই বিবরণ সিআইডিকে একটা বড় সড় সূত্র দেয়। ফৌজি বা পুলিশদের মতো ছোট ছোট চুল, কিন্তু কে এই ব্যক্তি? এর কিছুদিন পরের ঘটনা। শহরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের রিহার্সাল চলছে। গায়ত্রী সেখানে দাঁড়িয়ে কুচকাওয়াজ দেখছে। সারি সারি পুলিশ সদস্য মার্চ পাস্ট করছে। হঠাৎ গায়ত্রীর চোখ আটকে যায় এমন একজনের উপর, যাকে দেখে তার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। একই চোখ, একই চেহারা। গায়ত্রী এই চোখ আর চেহারা জীবনেও ভুলতে পারবে না। পুলিশের ইউনিফর্ম পরা ওই সারি সারি মুখের মাঝে লুকিয়ে আছে সেই শয়তান যে সেদিন রাতে তাকে খুন করার চেষ্টা করেছিল। গায়ত্রী এক মুহূর্ত দেরি না করে সিআইডিকে খবর দেয়। সিআইডি অত্যন্ত গোপনে ফাঁদ পাতে এবং সেই অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করে। যখন তার পরিচয় সামনে আসে তখন সিআইডি অফিসারদেরও চোখ কপালে উঠে যায়। সে কোনো সাধারণ গুন্ডা বা প্রভাবশালী নেতার ছেলে ছিল না। সে ছিল স্বয়ং রক্ষক, যার নাম উমেশ রেড্ডি, ডিস্ট্রিক্ট আর্ম রিজার্ভ ফোর্সের একজন কনস্টেবল ট্রেনি। রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে তখন সাধারণ মানুষ কোথায় যাবে? গ্রেফতার হওয়ার পর উমেশকে যখন গায়ত্রীর সামনে ধরে আনা হয় তখন সে নির্লজ্জের মতো দাবি করে যে সে গায়ত্রীকে ভালোবাসত এবং তাদের মধ্যে নাকি ব্যক্তিগত সম্পর্কও ছিল। কিন্তু পুলিশের জেরায় তার এই মিথ্যে ধোপে টেকে না। উমেশের আসল রূপ পৃথিবীর সামনে আনতে
পুলিশ তার সরকারি কোয়ার্টারে তল্লাশি চালায়। উমেশের ঘর থেকে উদ্ধার হয় শয়ে শয়ে নারীদের অন্তর্বাস থেকে শুরু করে নানা ধরনের লঞ্জারি আইটেম এবং প্রচুর চুরি যাওয়া গয়না। তার মানসিক বিকৃতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সেই মহিলাদের পোশাক চুরি করার জন্যই তাদের বাড়িতে ঢুকত এবং বাধা পেলে তাদের উপর পাশবিক অত্যাচার চালাতো। উমেশের অতীত ঘাঁটতে গিয়ে পুলিশ এমন এক ইতিহাস জানতে পারল যা প্রমাণ করে যে অপরাধীরা একদিনে তৈরি হয় না। ছোট ছোট অপরাধকে প্রশ্রয় দিলেই একদিন তা মহীরুহ হয়ে ওঠে। উমেশের জন্ম হয়েছিল কর্ণাটকের চিত্রদুর্গ জেলার একটি প্রত্যন্ত গ্রামে। গ্রামের সাধারণ জীবনযাত্রার মাঝেও উমেশ ছোটবেলা থেকেই ছিল অন্য সবার চেয়ে একটু আলাদা প্রকৃতির। তার স্বভাবের মধ্যে ছেলেবেলা থেকেই একটা অদ্ভুত বিকৃতি লুকিয়েছিল। খুব অল্প বয়স থেকেই সে চুরি করা শুরু করে, তবে সাধারণ চোরেদের মতো টাকা পয়সা নয়। সে চুরি করত গ্রামের মানুষের হাঁস, মুরগি, পশু পাখি আর ছাগল পর্যন্ত। শুধু তাই নয়, স্কুলেও তার আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক প্রকৃতির। সে সুযোগ পেলেই তার সাথে পড়া মেয়েদের পেন, পেন্সিল বা ছোটখাটো জিনিসপত্র চুরি করত। হয়তো এইসবের মধ্যেই তার মনের ভেতর সেই অন্ধকার সত্তা ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। উমেশের এই অপরাধমূলক মানসিকতার পিছনে তার পরিবারেরও একটা বড় ভূমিকা ছিল। তার বাবা ছিলেন একজন মদ্যপ মানুষ। ছেলের এইসব অপকর্মের কথা যখনই বাবার কানে পৌঁছতো, তিনি ছেলেকে শাসন করার বদলে উল্টে তাকে রক্ষা করতেন। বাবার এই প্রশ্রয় পেয়ে উমেশের সাহস দিন দিন বাড়তে থাকে। একসময় গ্রামের মানুষ তার এই রোজকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় যে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে উমেশ একদিন গ্রাম ছেড়ে পালিয়েই যায়। গ্রাম ছেড়ে পালানোর পর উমেশ বুঝতে পারে যে সমাজে নিজের একটা শক্ত জায়গা তৈরি করতে হলে তার একটা ভালো চাকরি করা দরকার। তার শারীরিক গঠন বেশ ভালো আর মজবুত ছিল। এই শারীরিক যোগ্যতাকে কাজে লাগিয়ে সে ভারতের আধা সামরিক বাহিনী বা সিআরপিএফ এ যোগ দিতে সক্ষম হয়ে যায়। ট্রেনিং শেষে তাকে পোস্টিং দেওয়া হয় ভারতের অন্যতম স্পর্শকাতর এলাকা কাশ্মীরে। কিন্তু না, আমাদের বিচার ব্যবস্থার ফাঁক ফোকর গলে গায়ত্রীর সেই মামলা থেকে উমেশ জামিন পেয়ে যায়। আর জামিন পাওয়ার পরেই সে আবার পালিয়ে যায়। তবে এবার কোনো ছোট শহর নয়। উমেশ এবার পাড়ি জমায় এমন এক শহরে যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তার মতো একটা পশু খুব সহজেই লুকিয়ে থাকতে পারে। শহরটার নাম ব্যাঙ্গালোর। ভারতের অন্যতম বড়, ব্যস্ত এবং স্বপ্নের শহর। রোজ হাজার হাজার মানুষ এই শহরে আসে নতুন জীবনের আশায়। কিন্তু 1997 সালের দিকে এই লক্ষ লক্ষ মানুষের ভিড়েই লুকিয়ে পড়েছিল এমন এক মানুষরূপী পশু যে এই শহরটাকে একটা আতঙ্কের নগরীতে পরিণত করতে যাচ্ছিল। চিত্রদুর্গ থেকে জামিন পেয়ে উমেশ রেড্ডি ব্যাঙ্গালোরে পালিয়ে আসে। সে খুব ভালো করেই জানতো চিত্রদুর্গের মতো ছোট শহরে অপরাধ করে লুকিয়ে থাকা বড় কঠিন বিষয়। কিন্তু ব্যাঙ্গালোরের মতো একটা মেট্রোপলিটন শহরে কেউ কারো খবর রাখে না। আর এই সুযোগটাকেই সে পুরোপুরিভাবে কাজে লাগায়। ধীরে ধীরে দিন গড়িয়ে মাস যায়। উমেশ ব্যাঙ্গালোরের বুকে তার পুরনো খেলা আবার শুরু করে। তবে এবার সে আরও সতর্ক। 1997 সালের জুন মাস, ব্যাঙ্গালোরের একটি মহল্লায় হঠাৎ করে একটা শোরগোল পড়ে যায়। স্থানীয় মানুষজন একটা চোরকে হাতে নাতে ধরে ফেলেছে। জনতার ক্ষোভ গিয়ে পড়ে ওই চোরটার উপর। তাকে রাস্তার ধারে একটা খুঁটির সাথে শক্ত করে বেঁধে শুরু হয় বেধড়ক গণপিটুনি। খবর পেয়ে বেঙ্গালোর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই চোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় এনে যখন তাকে জেরা করা শুরু হয়, তখন সে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। প্রথমে সে নিজের নাম বলে রাজলু,
কিছুক্ষণ পর জেরার মুখে পড়ে সে আবার নাম বদলে রমেশ বলে। কিন্তু পুলিশের চোখে তার এই চালাকি বেশিক্ষণ ধোপে টেকেনি। আঙুলের ছাপ আর পুরনো রেকর্ড ঘেটে পুলিশ যখন তার আসল পরিচয় জানতে পারে, তখন তাদের নিজেদেরই চোখ কপালে ওঠে। এই সাধারণ চেহারাটি আসলে কোনো ছিচকে অপরাধী নয়। সে হলো চিত্রদুর্গের সেই পলাতক সিরিয়াল রেপিস্ট ও খুনি উমেশ রেড্ডি। পরিচয় নিশ্চিত হওয়ার পর ব্যাঙ্গালোর পুলিশ কাল বিলম্ব না করে উমেশের আস্তানায় হানা দেয়। তারা যখন উমেশের ভাড়া বাড়ির দরজা খোলে, ভেতরের দৃশ্য দেখে শিউরে ওঠে পুলিশের দুদে অফিসাররাও। ঘরের ভেতর থরে থরে সাজানো রয়েছে বস্তা, আর সেই বস্তাগুলোর ভেতর থেকে মহিলাদের শত শত ব্যবহৃত অন্তর্বাস এবং প্রচুর চুরি যাওয়া সোনা রূপোর গয়না। চিত্রদুর্গে যা শুরু হয়েছিল, ব্যাঙ্গালোরে এসে তার মাত্রা যেন বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছিল। পুলিশের টানা জেরার মুখে উমেশ স্বীকার করে তার অপরাধের নতুন ছক। সে জানায় এবার আর সে রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করত না। ব্যাঙ্গালোরে সে দিনে দুপুরে নারীদের টার্গেট করত। যেই সব নারীদের বাড়িতে স্বামীরা কাজের জন্য অফিসে চলে যেত এবং স্ত্রীরা থাকতো একা, সেইগুলোকেই সে নিশানা করত। প্রথমে চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢুকে একা নারীকে সুযোগ বুঝে মারধর করত এবং তারপর তার উপর চালাতো পৈশাচিক যৌন নির্যাতন। সবচেয়ে মর্মান্তিক সত্যটা কি জানেন? উমেশের শিকার হওয়া বেশিরভাগ নারী পুলিশের কাছে কোনোদিন অভিযোগ দায়ের করতে আসেনি। কেন? ওই যে সমাজের ভয়, সমাজ জানলে সম্মান চলে যাবে, এই লজ্জায় তারা নিজেদের উপর হওয়া এই ভয়ঙ্কর অত্যাচারের কথা লুকিয়ে রাখতেন। আর উমেশ ঠিক এই জিনিসটারই সুযোগ নিত। সে জানতো ভিকটিমরা লজ্জায় মুখ খুলবে না, আর সে বরাবরের মতোই পার পেয়ে যাবে। কিন্তু উমেশ রেড্ডিকে শুধু বিকৃত মস্তিষ্কের বললে ভুল বলা হবে। সে ছিল অত্যন্ত ধূর্ত। পুলিশ তাকে গ্রেফতার তো করেছিল, কিন্তু তাকে আটকে রাখাটা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তদন্তের স্বার্থে যখনই পুলিশ তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত, সে পালানোর ছক করত। কখনো বাসের মধ্যে পুলিশের কাছে কাতর কণ্ঠে আবেদন করত, স্যার খুব জোরে প্রস্রাব পেয়েছে, একটু নামতে দিন। পুলিশ মানবিকতা দেখিয়ে যখনই জঙ্গলের ধারে তাকে নামাতো, চোখের পলকে সে হাত করার চেন খুলে বা পুলিশের চোখে ধুলো দিয়ে গহীন জঙ্গলে গা ঢাকা দিত। এই ঘটনা এক দুবারের নয়। উমেশ পুলিশ হেফাজত থেকে এইভাবে একাধিকবার পালিয়েছে। পুরো পুলিশ প্রশাসনকে সে আক্ষরিক অর্থেই ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছিল। পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজতে থাকে। কিন্তু উমেশ তখন ব্যাঙ্গালোরের বুকে এমন এক নারকীয় ঘটনা ঘটাতে যাচ্ছিল, যা পুরো শহরকে শুধু স্তব্ধই করবে না, মানুষের মনে পাকাপাকিভাবে আতঙ্কের বীজ বুনে দেবে। দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি 1998 সাল। উমেশের এখনকার শিকার জয়লক্ষ্মী একজন বিধবা নারী ছিলেন, যিনি তার ছোট্ট সন্তানকে নিয়ে ব্যাঙ্গালোরে থাকতেন। প্রতিদিনের মতো সেই দিনও জয়লক্ষ্মীর ছোট্ট সন্তানটি স্কুলে গিয়েছিল, আর বাড়িতে ছিলেন একা জয়লক্ষ্মী। দুপুরবেলা স্কুল থেকে ফিরে আসে ছোট্ট শিশুটি। সে যখন বাড়ির দরজায় এসে দাঁড়ায়, দেখে দরজা ভেতর থেকে বন্ধ। তার মা তো এই সময় দরজা বন্ধ করে রাখে না। শিশুটি ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাইরের দাওয়ায় বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ বাড়ির দরজা খুলে যায়, কিন্তু ভেতর থেকে জয়লক্ষ্মী বেরোলেন না। বেরিয়ে এলো এক অপরিচিত লোক, যার নাম উমেশ রেড্ডি। উমেশ অত্যন্ত শান্তভাবে শিশুটির দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, তোর মায়ের উপর অশুভ ছায়া পড়েছে, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি, তুই ভেতরে যা। এই বলে উমেশ হনহন করে সেখান থেকে চলে যায়। ছোট্ট শিশুটি সরল মনে বাড়ির ভেতরে পা রাখে, কিন্তু ঘরের ভেতর ঢুকতেই যে দৃশ্যটা সে দেখে
তা কোনো সাধারণ মানুষের সন্তানের পক্ষে তো দূরস্থ, কোনো সাধারণ মানুষের পক্ষেও সহ্য করা সম্ভব ছিল না। ঘরের মেঝেতে পড়ে আছে তার মায়ের নিথর বিবস্ত্র দেহ, সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। জয়লক্ষ্মীর মুখ এবং শরীর এমনভাবে ক্ষতবিক্ষত করা যে তাকে একেবারে অচেনা লাগছিল। চরম পাশবিক নির্যাতনের পর তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই পৈশাচিক ঘটনার খবর মুহূর্তের মধ্যে পুরো ব্যাঙ্গালোর শহরে ছড়িয়ে পড়ে। খবরের কাগজে যখন জয়লক্ষ্মীর হত্যার বিবরণ ছাপা হয়, পুরো শহর আতঙ্কে কেঁপে ওঠে। মানুষের মনে এমন ভয় ঢুকে যায়, শহরের প্রায় প্রতিটা বাড়িতে মানুষ নিরাপত্তার জন্য কাঠের দরজার বাইরে লোহার গ্রিল লাগাতে পর্যন্ত শুরু করে। কিন্তু এই দানবের রাজত্ব আর বেশি দিন চলেনি। জয়লক্ষ্মীর খুনের মাত্র 2 দিন পরের কথা। উমেশ এবার টার্গেট করে নন্দিনী নামের এক গর্ভবতী নারীকে। সে নন্দিনীর বাড়িতে ঢুকে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না এই নারী হার মানার পাত্রী নয়। নন্দিনী নিজের এবং নিজের অনাগত সন্তানের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে উমেশ, নন্দিনীর হাতের কাছে থাকা একটা ভারী কুকারের ঢাকনা সে তুলে নেয়। তার সমস্ত শক্তি দিয়ে সজোরে আঘাত করে উমেশের মাথায়। আকস্মিক এই আঘাতে উমেশ টলমল করে ওঠে, আর ঠিক সেই মুহূর্তে নন্দিনী প্রাণপণ শক্তিতে চিৎকার করে ওঠে। তার চিৎকারে আশেপাশের সমস্ত লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। উমেশ পালানোর চেষ্টা করলেও ক্ষিপ্ত জনতার হাত থেকে এবার সে আর বেঁচে ফিরতে পারেনি। জনতা তাকে ধরে বেদম প্রহার করে এবং পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু এই গল্প এইখানেই শেষ নয়। 2002 সাল, পুলিশ হেফাজত থেকে উমেশ রেড্ডি আবার পালায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সে যেন জেলের শিকল ভাঙার মাস্টার হয়ে উঠেছিল। তবে এবার পুলিশ আর কোনো ভুল করেনি। পালানোর প্রায় 2 মাস পর এক অটো চালকের দেওয়া গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে উমেশের বর্তমান অবস্থান। ব্যাঙ্গালোরের একটি সাধারণ নাপিতের দোকানে বা সেলুনে বসে তখন সে নিশ্চিন্তে দাড়ি কামাচ্ছিল। পুলিশ সেখানে হাজির হয় এবং তাকে একেবারে হাতে নাতে ধরে ফেলে। 2002 সালের পর এই দানব আর কোনোদিন পুলিশের জাল কেটে বেরোতে পারেনি। পুলিশের টানা এবং কঠোর জেরার মুখে এবার এই দানবের মুখ ধীরে ধীরে খুলতে শুরু করে। আর তার মুখ থেকে বেরিয়ে আসে এমন সব ভয়াবহ সত্য যা শুনে দুধে পুলিশ অফিসারদেরও রাতের ঘুম উড়ে যায়। উমেশ অত্যন্ত নির্লিপ্তভাবে কোনো রকম অনুশোচনা ছাড়াই একের পর এক ঘটনা স্বীকার করতে থাকে। সে বর্ণনা দেয় কিভাবে সে প্রথম মেয়ে গায়ত্রী এবং জয়লক্ষ্মীর উপর পাশবিক অত্যাচার চালিয়েছিল। সবথেকে বেশি শিউরে ওঠার মতো স্বীকারোক্তিটি ছিল পার্বতীর খুনের ঘটনায়। উমেশ জানায় পার্বতীকে দলবদ্ধভাবে ধর্ষণ এবং খুনের পর তার নগ্ন মৃতদেহটি একটি ঝোপের মধ্যে সে ফেলে দিয়ে চলে আসে। কিন্তু তার বিকৃত মানসিকতা এতটাই জঘন্য ছিল যে পরের দিন সে আবার সেই ঝোপের কাছে ফিরে যায়। কেন জানেন? পার্বতীর সেই প্রাণহীন মৃতদেহের উপর আবারও পাশবিক অত্যাচার চালানোর জন্য। একজন মানুষের মুখ ঠিক কতটা পচে গেলে সে একটি লাশের সাথে এমন পৈশাচিক কাজকর্ম করতে পারে তা ভাবলেও সাধারণ মানুষের গা গুলিয়ে ওঠে। পুলিশ তার জবানবন্দির ভিত্তিতে উমেশের নিজের গ্রামে তল্লাশি চালায়, আর সেখানেও তাদের বাড়ির চুলার ঠিক নিচে, অর্থাৎ বাড়ির যেখানে রান্না করা হয় উনান, তার নিচ থেকে উদ্ধার হয় পার্বতীর সেই রূপোর নুপুর, যাতে A1 লোগো খোদাই করা ছিল। এই নুপুরটি উমেশের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই, মামলা গড়ায় আদালতে। কিন্তু এখানেই আমাদের সমাজের একটা চরম নগ্ন রূপ ফুটে ওঠে। উমেশের শিকার হওয়া অনেক নারী আদালতে সাক্ষ্য দিতে আসেনি। তারা ভয় পেয়েছিল যে আদালতে এইসব নিয়ে কথা বললে সমাজের চোখে তাদের সম্মান চলে যাবে। যে নারীদের কোনো দোষই ছিল না
যারা কেবল ট্রমা আর লোকলজ্জার ভয়ে চুপ করে রইলেন, তাদের কোনো বিচার মিলল না। কিন্তু জয়লক্ষ্মীর খুনের মামলাটি ছিল একেবারে পাথরের মতন শক্ত। সমস্ত প্রমাণ আর সাক্ষ্য স্পষ্টভাবে উমেশ রেড্ডির দিকেই আঙুল তুলছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ব্যাঙ্গালোরের দায়রা আদালতের বিচারক কে সুকন্যা এই নরপিশাচ উমেশ রেড্ডিকে ফাঁসি বা মৃত্যুদণ্ড প্রদান করে। কর্ণাটক হাইকোর্ট থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ফাঁসির রায় বহাল রাখে। উমেশ বাঁচার শেষ চেষ্টা হিসেবে ভারতের মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা জমা দেয়। কিন্তু তার অপরাধ এতটাই জঘন্য ছিল যে রাষ্ট্রপতিও তার সেই আবেদন সরাসরি খারিজ করে দেয়। সবাই ভেবেছিল এবার হয়তো এই দানবের চূড়ান্ত পরিণতি শেষ হতে চলেছে। কিন্তু ভাগ্য এখানেই একটা অদ্ভুত খেলা খেলে। উমেশ রেড্ডিকে প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে জেলের নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছিল। তার ফাঁসি কার্যকর হলেও প্রশাসনিক কারণে দীর্ঘ সময় লেগে যায়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই দীর্ঘ বিলম্ব এবং নির্জন কারাবাসের বিষয়টি বিবেচনা করে আরও একটি রায় দেয়। আদালত জানায়, এত বছর ধরে নির্জন সেলে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকার ফলে অপরাধী ইতিমধ্যেই এক ধরনের চরম মানসিকতার শাস্তি ভোগ করে ফেলেছে। তাই তার মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হয়। অর্থাৎ উমেশ রেড্ডিকে তার জীবনের শেষ দিন পর্যন্ত জেলের অন্ধ কুঠুরিতেই কাটাতে হবে। আজ এই মুহূর্তে সে জেলের 4 দেওয়ালের ভেতরেই বন্দি জীবন কাটাচ্ছে। গল্পের শেষে আজ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রাখতে ইচ্ছা করছে। একটা মানুষের মনের ভেতর ঠিক কি চলতে পারে যা মানবতাকে এমনভাবে ক্ষতবিক্ষত করে দেয়? উমেশ রেড্ডি কেবল একটি নাম নয়, সে একটা বিকৃত মানসিকতার প্রতীক। একা ভেবে দেখুন সেই নারীগুলোর কথা যাদের মান সম্মান আর লজ্জাকে এই সমাজ তার নিজের মাপকাঠিতে বিচার করেছে। সমাজের ভয়ে যারা বিচারটুকুও চাইতে পারলেন না, তাদের সেই নীরব কান্নার দায় আজ কারোর মাথাতেই নেই। কমেন্টে জানান আপনাদের এই ঘটনার উপর মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন বঙ্গদর্পণ। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব আরও একটি বাস্তব ঘটনা, যেখানে সত্য কল্পনার চেয়েও ভয়ঙ্কর।